হ্যালো স্টুডেন্টস, আমার ডিয়ার অ্যাসপিরেন্টস। আর প্যাটার্নটা যদি দেখা যায় তাহলে কিন্তু সিজিএল বলো, সিএইচএসএল বলো, এমটিএস বলো, তা মোটামুটি প্রায় একই স্টাইল। সেখানে সেই আমাদের যে আর্ট অ্যান্ড কালচার, সেই আর্ট অ্যান্ড কালচারের উপরে মেস করেই আমাদের কিন্তু চলা। তাই আজকে আমি আর দেরি করব না এবং আজকে অনেকগুলো কারেন্ট অ্যাফেয়ার্সের সংক্রান্ত ইনফরমেশনও তোমাদেরকে বলবো এবং এই ক্লাসগুলো যত প্রিভিয়াসে যত ক্লাস নিয়েছি এই ক্লাসগুলো একটু ভালো করে দেখবে। তার সঙ্গে সঙ্গে যে এক্সট্রা ইনফরমেশন দেওয়া, যেমন শরদের মধ্যে 6টা কর্ড থাকে, সিতারের মধ্যে 7টা কর্ড থাকে, সন্তুরের মধ্যে 100টা কর্ড থাকে, জম্মু কাশ্মীরের লোক হলে ম্যাক্সিমাম ক্ষেত্রেই সন্তুর বাজান। ঠিক আছে, এই যে ইনফরমেশনগুলো, যেমন ভোজন সোপ্রি, সোপার ডিস্ট্রিক্ট অফ দ্য জম্মু এবং কাশ্মীরের লোক, এবং তিনি কি সন্তুর বাজাতেন। রাহুল শর্মা বলো, নান্দু মুলে বলো, কিরণ সিং দেওড়া বলো, তরুণ ভট্টাচার্য বলো, বা আমাদের তোমার শিবকুমার শর্মা বলো। শিবকুমার শর্মা সন্তুরের সবচেয়ে বড় শিল্পী। এই স্টাইলগুলো বা ক্লাসিক্যাল ডান্সের যে সবচেয়ে ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স ফর্ম, এই জায়গাগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। ওল্ডেস্ট ক্লাসিক্যাল ডান্স আমরা যদি আলফাবেটিক অর্ডারে সাজাই তাহলে প্রথমে আমরা কি পাবো? বি পাবো। তাহলে বি দিয়ে কি হবে না, বি দিয়ে হবে ভারতনাট্যম। তাহলে ভারতনাট্যম হচ্ছে সবচেয়ে ওল্ডেস্ট। এবং আরও নিয়ম শেখানো হয়েছে তোমাদেরকে যে লাস্টে যদি এম থাকে, মাঝখানে যদি টি থাকে, তাহলে দেন দ্য অরিজিনেট উইল বি দ্য তামিলনাড়ু। আর সাত্রিয়া বানানের মধ্যে এস এ আছে, অতএব সাত্রিয়ার জন্মস্থান হবে আসাম। এবং আলফাবেটিক অর্ডারে এস হচ্ছে আমরা লাস্টে পাচ্ছি। তাহলে নিউয়েস্ট ক্লাসিক্যাল ডান্স ফর্ম অফ ইন্ডিয়া অ্যাকর্ডিং টু দ্য মিনিস্ট্রি অফ সঙ্গীত নাটক একাডেমি, তারা অনুযায়ী তাদের ফরম্যাট অনুযায়ী সাত্রিয়া হচ্ছে নিউয়েস্ট। মিনিস্ট্রি অফ তোমার কালচার তারা যদি বলে তাহলে সেক্ষেত্রে নিউয়েস্ট ক্লাসিক্যাল ডান্স ফর্ম হচ্ছে ছৌ। সঙ্গীত নাটক একাডেমি কিন্তু ছৌকে ক্লাসিক্যাল ডান্সের মর্যাদা দেয় না। এবং আমরা মণিপুরি, এই মণিপুরির মধ্যে মোট 8টা লেটার আছে। তাহলে এই আমাদের মোট ক্লাসিক্যাল ডান্স অ্যাকর্ডিং টু দ্য, যদি আমরা দেখি যে সঙ্গীত নাটক একাডেমি, তাহলে 8, আর মিনিস্ট্রি অফ কালচার যদি বলা হয় তাহলে সেক্ষেত্রে 9। আমরা আজকে একটুখানি বিভিন্ন কোশ্চেন বিভিন্ন টাইপের একটু দেখব। একটু দেখো ভালো করে, কারণ এই মুহূর্তে আমি বুঝতেই পাচ্ছি তোমাদের চূড়ান্ত প্রস্তুতি কিন্তু রয়েছে, খালি একটু ঝালাই করে নেওয়ার অপেক্ষা মাত্র। ঠিক আছে, তাই আমি বেশি তোমাদের ওপরে প্রেশারাইজ করব না, একদম হালকা লাইটলিভাবে দেখবে। ঠিক আছে, চলো। আমাদের আজকের ইম্পর্টেন্ট জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স অন এসএসসি সিজিএলের ওপরে আমরা দেখব। আমাদের ফার্স্ট কোশ্চেন বলেছে, হোয়াট ইজ দ্য থিম অফ ব্লাড ডোনার ডে ফর 2024? গিভ ব্লাড, গিভ প্লাজমা, শেয়ার লাইফ, শেয়ার অফেন। আবার কি বলেছে? 20 years of celebrating giving thank you blood donors. আরেকটা কি বলেছে? celebrating the vital role dairy plays in the delivering quality nutrition to the nourish in the world. ঠিক আছে, আর আরেকটা কি বলেছে? none of this. এইটা আমাদের প্রশ্নতে দিয়েছিল। ঠিক আছে, আমরা আজকে একটু ইংলিশ, অনেকে আমাকে বলল যে স্যার এসএসসির জন্য আজকে একটুখানি ইংলিশে ক্লাসটা কন্ডাক্ট করান, তাই আমি আজকে ইংলিশটা
দিয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি। কারণ কি এসএসসিতে অনেকেই মানে আমাদের সিজিএলের ক্ষেত্রে যে ইংলিশটাই তারা প্রেফার করছে, সেই জন্য। তাহলে আমাদের এখানে কি হবে না, থিম যেটা হবে 20 years of celebrating giving thank you blood donors, এটা। আর আমরা ব্লাড ডোনার্স ডে কবে সেলিব্রেট করি? আমরা ব্লাড ডোনার্স ডে সেলিব্রেট করি কবে না, ব্লাড ডোনার্স ডে সেলিব্রেট করি হচ্ছে 14 জুন। ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে কবে আমরা সেলিব্রেট করি? 14 জুন, 14ই জুন। জুন মাস বললে কিন্তু 5 জুন ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে, 1 জুন ওয়ার্ল্ড মিল্ক ডে, 29 জুন ন্যাশনাল স্ট্যাটিস্টিক্স ডে। কেন? কার জন্মদিন না, প্রশান্ত চন্দ্র মহলানবিশের জন্মদিন। এইগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট ডেজ আমাদের কিন্তু আসবার সম্ভাবনা। তেমনি তার পাশাপাশি এই ওয়ার্ল্ড ব্লাড ডোনার্স ডেও, বা আরেকটা ভেরি ইম্পর্টেন্ট যে 21 জুন আমরা কততম বর্ষ পালন করলাম যে ইন্টারন্যাশনাল যোগা ডে। 21 জুন আমাদের ইন্টারন্যাশনাল যোগা ডে বা ওয়ার্ল্ড মিউজিক ডে। এইগুলো দিয়ে কিন্তু আমাদের কিন্তু প্রশ্ন দারুণভাবে আসবে। তাই আমি আজকে আর কোনো বাংলার পর্বে যাইনি, শুধুমাত্র ইংরেজি দিয়ে আমি তোমাদেরকে আজকে দেখালাম যে 20 years of celebrating giving thank you blood donors, এটা হচ্ছে 2024 ব্লাড ডোনার্স ডের থিম। একদম ভালো করে দেখে রাখো, এই প্রশ্নটা কিন্তু আসবার সম্ভাবনা প্রবল রয়েছে। ঠিক আছে, পরের বই আমরা যাব। আমি বাংলাটা মুখে বলে দিচ্ছি। হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাড বিন কল্ড সারেন্ডার নট? কার্জন বলেছিল পার্টিশন অফ বেঙ্গল ইজ এ সেটেল ফ্যাক্ট। তার পরিপ্রেক্ষিতে এসএন ব্যানার্জি বলল আই উইল আনসেটেল দ্য সেটেল ফ্যাক্ট। আই উইল আনসেটেল মানে অবশ্যই। তাহলে এক্ষেত্রে কি দাঁড়ালো? এক্ষেত্রে দাঁড়ালো যে এসএন ব্যানার্জি কার্জনের কাছে কিন্তু প্রধানত হলেন না, সারেন্ডার নট। তাই আমরা যদি এটাও লক্ষ্য করি যে সারেন্ডারের এস, নটের এন, আর সুরেন্দ্রনাথেরও এস আর নাথেরও এন, তাহলে আমার অ্যান্সার হয়ে যাবে কিন্তু কি না, সুরেন্দ্রনাথ। একদম কি হবে? সুরেন্দ্রনাথ ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। তাহলে এখানকার আমাদের অ্যান্সার কি হয়ে গেল না, সুরেন্দ্রনাথ ব্যানার্জি। বি অপশনটা আমাদের এখানে কাজ করলো। আর আরেকটা একটুখানি কথা বলে দিই, ইন দ্য কেস অফ মদন মোহন মালব্য, তাকে তো আমরা বলতে পারি কি মহামান্য। এবার প্রশ্ন, মহামান্য কে তাকে বলেছিল? মহামান্য তাকে দুজন ব্যক্তি বলেছিল, একজন হচ্ছে এম.কে. গান্ধী, আরেকজন রবীন্দ্রনাথ টেগোর। মদন মোহন মালব্যকে মহামান্য বলেছিল। এর প্রসঙ্গে আরেকটা প্রশ্ন তোমাদের ফেস করতে পারে, লোকমান্যকে না, লোকমান্য হচ্ছে বাল গঙ্গাধর তিলক। এবার শুধুমাত্র লোকমান্য দিয়ে ওরা না সীমিত থাকতে পারে, ওরা বলতে পারে দ্য ফাদার অফ আনরেস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স, ভারতে বিশৃঙ্খলাবাদের জনক। এটাও কাকে বলা যেতে পারে না, বিজি তিলককেই বলা যেতে পারে। এটা ইংলিশ জার্নালিস্ট ভ্যালেন্টাইন চিরল বিজি তিলককে তিনি এই কথা বলেছিলেন। এটা আমাদের একদম স্ট্রেট কাট প্রশ্ন, এখান থেকে অনেকবার প্রশ্ন দিয়েছিল। বা দ্য মাদার অফ আনরেস্ট ইন ইন্ডিয়ান পলিটিক্স, সেক্ষেত্রে হবে কি মাদাম ভিকাজি কামা, এই অ্যান্সার হবে।
আবার এখানে দেখো গোপাল কৃষ্ণ গোখলে রয়েছে ডি অপশনটা। তা ডি অপশনে যদি আমরা গোপাল কৃষ্ণ গোখলের ক্ষেত্রে দেখি তাহলে আমরা কি করব? গোপাল কৃষ্ণ গোখলের ক্ষেত্রে আমরা করব মহামতি। তোমরা জানো যে 1914 সালে যখন গান্ধীজি পাকাপাকিভাবে সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে আসেন, তখন কিন্তু গোপালকৃষ্ণ গোখলে সিএফ অ্যান্ড্রুজের মাধ্যমেই কিন্তু গান্ধীজিকে সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে চলে আসবার অনুরোধ জানান। তাই আমরা এক্ষেত্রে কি বলবো? গোপালকৃষ্ণ গোখলেকে আমরা বলবো মহামতি। এই যে আমি যে পুরো এই যে ঘটনাটা বলে দিলাম, এই ঘটনাগুলো থেকেই কিন্তু আমাদের প্রশ্ন চলে আসবে। আমাদের চিন্তাও করবার মানে কি বলবো, এই গল্পটা তুমি যদি মনে রাখো তাহলে কিন্তু আর ভুলবে না জিনিসগুলো, এবং পরীক্ষায় এই জায়গাগুলো থেকেই খুব বেশি প্রশ্ন দিয়ে থাকে। তাহলে আমরা গোপালকৃষ্ণ গোখলের ক্ষেত্রেও আমরা জানলাম মহামতি হয়ে গেল এখানকার আমাদের অ্যান্সার। পরের কোশ্চেনে আমরা যাব। সুরেন্দ্রনাথ ব্যানার্জি's autobiography is called Hind Swaraj, A Nation in Making, Young India, Hints for Self-Culture। এখানে আমাদের সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অটোবায়োগ্রাফিটা চেয়েছে। ও আরেকটা কথা বলতে ভুলে গেলাম, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে আমরা বলতে পারি ক্রাউনলেস কিং অফ বেঙ্গল। সেক্ষেত্রে বরিশালের ক্রাউনলেস কিং হবে অশ্বিনী কুমার দত্ত, আর ঢাকার ক্রাউনলেস কিং হবে কে না তোমার পুলিন বিহারী দাস, যাকে আমরা ঢাকা অনুশীলন সমিতির ফাউন্ডার বলতে পারি। আবার এক্ষেত্রে আমরা বরিশাল অনুশীলন সমিতির ফাউন্ডার বলতে পারি। তাহলে আমরা এখানে একবারে ছবিটাই আমরা দেখছি, এ নেশন ইন মেকিং। আমি তার আগে একটু আলোচনা করে দিই, কারণ আজকের ক্লাসটা মেনলি আলোচনার জন্য, প্র্যাকটিস আমাদের অলরেডি কভার্ড। হিন্দ স্বরাজ, ইন্ডিয়ান হোম রুল, এই বইটা তো এম.কে. গান্ধীর লেখা ছিল, অলরেডি আমি তোমাদেরকে বলে দিয়েছিলাম। এ নেশন ইন মেকিং, এই বইটা এ নেশন এ আছে, দ্যাট ইজ কল্ড আ অটোবায়োগ্রাফি। আর এ নেশন, নেশন মানে সেকেন্ড ওয়ার্ড, তার ফার্স্ট লেটার এন, তাহলে এস এন ব্যানার্জিরও সেকেন্ড ওয়ার্ডের ফার্স্ট লেটার এন। তাহলে এ নেশন ইন মেকিং কার ক্ষেত্রে যাবে না? অবশ্যই সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যাবে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে যাবে এ নেশন ইন মেকিং। আমি একটু তোমাদের বলি যে হয়তো ইউটিউবের কোনো ক্লাসে বা হয়েছে যে কারেক্ট অ্যান্সারটা হয়তো মার্ক করা হয়নি, মানে আমার ক্ষেত্রে আমি বলে দিয়েছি উত্তরটা। এই রকম যদি থাকে ইমিডিয়েট আমাকে একটু ফোন করে নেবে। আমার ফোন নাম্বার অলরেডি তোমাদের সবার জানা, 9804827983। এবং আমি যদি দেখি যে ওইখানে তোমাদের হয়তো উত্তরটা তোমরা বুঝতে পারছো না, আমিও উত্তরটা ইউটিউবের ক্লাসে পরে কমেন্ট বক্সে লিখে দেব। আর যদি দেখো এইরকমও হচ্ছে না, তাহলে আমাকে ইমিডিয়েট ফোন করে নিও, ঠিক আছে? অ্যান্সার হয়তো মানে এক্সপ্লেনেশনের প্রসঙ্গে যেতে গিয়ে হয়তো মার্ক নাও করা হতে পারে, ঠিক আছে? এটা আমি এক্সট্রিমলি সরি এরকম হওয়ার জন্য, কিছু মনে করো না, ঠিক আছে? তাহলে এ নেশন ইন মেকিং, ইয়ং ইন্ডিয়া বইটা কার লেখা না? ইয়ং ইন্ডিয়া বইটা লেখা হচ্ছে লালা লাজপত রায়। বা আনহ্যাপি ইন্ডিয়া এটাও কিন্তু, বা আর্য সমাজ এটাও কিন্তু লালা লাজপত রায়ের বই। এইটাও কিন্তু আমি এই যে ঘটনাটা বললাম, এটা কিন্তু সিজিএলের প্রিভিয়াস ইয়ারের থেকেই কিন্তু আমি কথাটা তোমাদেরকে বললাম, ঠিক আছে? এটা একটু ভালো করে খেয়ালের মধ্যে রাখবে।
এই দেখো পুরো ছবিটা এ নেশন ইন মেকিংয়ের। আর আমি যেটা বলছিলাম হিন্দ স্বরাজ অর ইন্ডিয়ান হোম রুল, বা আরেকটা জায়গা দিয়ে খুব ইয়েতে থাকতে পারে যে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ। মাই এক্সপেরিমেন্টস, আমি বারবার তোমাদের ক্লাসে বলেছিলাম মাই এক্সপেরিমেন্টস যদি থাকে তাহলে এম কে গান্ধী হয়, আর যদি বলা হয় শুধু মাই ট্রুথ তাহলে কিন্তু তার ডটার ইন ল, তার পুত্রবধূ এবং ভারতের প্রথম মহিলা এবং একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হতে পারে। ঠিক আছে, তাহলে মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ এটা হচ্ছে এম কে গান্ধীর বই। হু অ্যামং দ্য ফলোয়িং ইজ নোন অ্যাজ শহীদে আজম? চন্দ্রশেখর আজাদ, রামপ্রসাদ বিসমিল, ভগৎ সিং, সুভাষচন্দ্র বোস। আমরা এই চন্দ্রশেখর আজাদকে আমরা ইয়ং তুর্ক বলতে পারি। চন্দ্রশেখর আজাদ। ভগৎ সিং কে তাহলে তোমরা বলছো যেটা উত্তর হবে সেটা হচ্ছে ভগৎ সিং, শহীদে আজম। একদম কারেক্ট উত্তর বলেছ, সি অপশনটা এখানে কাজ হলো। আর সুভাষচন্দ্র বোসকে বলা হয় প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস। বলা হয় যে গান্ধীজি ওয়াইফ কস্তুরবা গান্ধী মারা যাওয়ার 1944-এ ডেথ কন্ডোলেন্স মেসেজে সুভাষচন্দ্র বোস ভায়া সিঙ্গাপুর রেডিও গান্ধীজিকে দ্য ফাদার অফ দ্য নেশন বলে অভিহিত করেছিলেন। আবার গান্ধীজির বড় বড় কান ছিল, সেই জন্য সরোজিনী নাইডু গান্ধীজিকে মিকি মাউস বলতো। আবার রবীন্দ্রনাথ গান্ধীজিকে বলেছিল মহাত্মা। আবার উইনস্টন চার্চিল বলেছিল হাফ নেকড ফকির। সেই যে ডেথ কন্ডোলেন্স মেসেজ যখন গান্ধীজিকে দ্য ফাদার অফ দ্য নেশন বলে এসসি বোস অভিহিত করলো, তখন এসসি বোসকে গান্ধীজি কি বলল না, তখন এসসি বোসকে গান্ধীজি বলল দ্য, কি বলবো বলো, দ্য প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস। দ্য প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস কাকে আমরা বললাম না, দ্য প্যাট্রিয়ট অফ প্যাট্রিয়টস বললাম এসসি বোসকে আমরা বললাম, অর্থাৎ সুভাষচন্দ্র বোসকে। তাহলে আমরা এখানে অবশ্যই একটুখানি আগে দাগ দিয়ে করে দিই যে সুভাষচন্দ্র বোস হচ্ছে দ্য প্যাট্রিয়ট, আর এখানে শহীদে আজম হচ্ছে ভগৎ সিং। ভগৎ সিং তোমরা জানো ইনকিলাব জিন্দাবাদ এই কথাটা কয়েন করেছিল কে না, হজরত মোহানি। আর এটাকে পপুলারাইজড করেছিল কিন্তু ভগৎ সিং। তাই কয়েন্ড এবং পপুলারাইজ এই দুটো ওয়ার্ড কিন্তু দেখে তোমরা কিন্তু অ্যান্সার করবে। আমি জানি যে তোমরা এর পার্থক্য জানো। কয়েন মানে উদ্ভাবন করা, পপুলারাইজড মানে হচ্ছে জনপ্রিয় করে তোলা। আমার এই বিশ্বাস তোমাদের কাছে রয়েছে যে তোমরা এই সিজিএলে নিশ্চিতভাবে সাফল্য পাবেই। আমরা দ্য সোর্ড অফ রেভলিউশন ইজ এ সার্পেন্ট টু দ্য ওয়েটিং স্টোন অফ আইডিয়াস, এটা ভগৎ সিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই। তাহলে ভগৎ সিং নিয়ে কিন্তু বারবার এই স্টেটমেন্টটা দিয়েও কিন্তু প্রশ্নটা দিয়েছে, তাই আমি এই স্টেটমেন্টটা তোমাদের কাছে তুলে ধরলাম। এটা কিন্তু একটা হিস্টোরিক্যাল স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট দিয়েও সিজিএলে কিন্তু পরীক্ষায় প্রশ্ন এসছে, তাই আমি এটা তোমাদেরকে দেখালাম। Who wrote Gita Rahasya, which is commentary on the Bhagavad Gita in the Mandalay jail of Myanmar? Mandalay jail in Myanmar এটা লিখেছিলেন। গীতা রহস্য কার লেখা? গীতা রহস্য লেখা
যেটা উত্তর হবে সেটা হচ্ছে কি হবে না, অবশ্যই বাল গঙ্গাধর তিলক। একদম অ্যান্সার এ আমরা নেব, বাল গঙ্গাধর তিলক হবে উত্তর। ঠিক আছে, গীতা রহস্য। আরেকটা আমাদের খুব ডিস্টার্ব করবে, সেটা হচ্ছে মারাঠা আর কেশরী দুটো জার্নাল। আমাদের ম্যাক্সিমাম আমরা পড়ে যাই, কিন্তু আমাদের আবার গুলিয়ে যায়। এই মারাঠা, এই জার্নালটা কিন্তু কোন ভাষায় লেখা না, মারাঠা জার্নালটা কিন্তু হচ্ছে ইংলিশ ভাষায় লেখা। কার না, বিজি তিলক এডিটার। যদি বিজি তিলক এক্ষেত্রে না থাকে, তাহলে আগারকার বা চিপলাঙ্কারকে কিন্তু অ্যান্সার হিসাবে তোমরা নেবে। আর আরেকটা বলি, কেশরী, কেশরীটা ছিল হচ্ছে কি ভাষায় না, মারাঠি ভাষায় জার্নাল। বিজি তিলকের ক্ষেত্রে আমরা এটা আর্টিক হোম অফ দ্য বেদাস, এটাও কিন্তু আমাদের বিজি তিলকের লেখা, এটাও একটু মনে রাখবে। আর আরেকটা কথা বলি, এসে অন গীতা, এসে অন গীতাটা লেখা কার না, এসে অন গীতা লেখা কিন্তু অরবিন্দ ঘোষ। সাবিত্রী তার লেখা, নিউ ল্যাম্পস ফর ওল্ড তার লেখা, এগুলো কিন্তু তার লেখা। এগুলো একটু ভালো করে মনে রাখবে। হ্যাঁ, Indian Army and the Pulit Balan Group join hands to inaugurate the nation's first Constitution Park in which place of India? আমরা এটা কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে একসময় পেয়েছি। আর তোমাদের তো জানোই যে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সিজিএলে অনেক পুরনো দেয়। আমরা এক্সপেক্ট করতে পারি মোটামুটি 2023 বা 2024 প্রথম দিক। একদম গাড়াগাড়ি কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু সিজিএলে আসবে না। তাই আমি এটা একটু পুরনো কারেন্ট অ্যাফেয়ার্স দিয়েছি। এবং মনে রেখো, কনস্টিটিউশন পার্ক, এই যে পুনিত বালান, তাহলে এক্ষেত্রে আমরা প্রশ্নটা একটু চলে গেল। এক্ষেত্রে দেখো পুনিত বালান, তাহলে আমাদের এখানে অ্যান্সার যেটা হবে সেটাও হচ্ছে কি পুনে। তাহলে পুনিতের PUN আর এখানকার PUNE, তাহলে আমাদের এইটা হয়ে গেল অ্যান্সার। তাহলে 6A আমরা অ্যান্সার হিসাবে নিলাম, মনে রেখো কিন্তু। পরে কোশ্চেন, দ্য হেডকোয়ার্টার অফ ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস সিটিজ? ICAO। তোমাদেরকে শেখানো হয়েছিল যে ফার্স্ট ওয়ার্ড ইন্টারন্যাশনাল, লাস্ট ওয়ার্ড অর্গানাইজেশন, হেডকোয়ার্টার জেনেভা সুইজারল্যান্ড। যেমন ILO, যেমন আমরা পড়েছিলাম ISO, তার ব্যতিক্রমও আমরা পড়েছিলাম IMO, আর আমরা পড়েছিলাম কি না ICAO। সেই ICAO ইন্টারন্যাশনাল সিভিল অ্যাভিয়েশন অর্গানাইজেশন, যার হেডকোয়ার্টার হচ্ছে মন্ট্রিল, কানাডাতে অবস্থিত। তাহলে এক্ষেত্রে আমাদের অ্যান্সার কি হয়ে গেল না, আমাদের অ্যান্সার যেটা আমরা করলাম সেটা হলো মন্ট্রিল, কানাডা। এবং আমার ইউটিউবের ক্লাসগুলো ভালো করে দেখবে, তাহলে দেখবে হেডকোয়ার্টারে ফর্মুলা তোমাদেরকে শেখানো হয়েছে। হেডকোয়ার্টারের ফর্মুলা যদি জানো, তাহলে দেখবে অনেকগুলোর হেডকোয়ার্টার তুমি ইজিলি কিন্তু ক্যালকুলেট করতে পারবে এবং খুব ভালোভাবে সহজে অনুধাবন করতে পারবে। যেমন ধরো আই অ্যাম কমন ইন লন্ডন, আই মানে IMO, অ্যাম মানে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, আর কমন মানে CHOGM। তাহলে এদের সবার হেডকোয়ার্টার কোথায়? লন্ডন। তাহলে তোমাকে কি বললাম যে একটা পুরো সেন্টেন্স বললাম, আই অ্যাম কমন ইন লন্ডন। তাহলেই লন্ডনে কাদের কাদের হেডকোয়ার্টার সেটা তুমি জানতে পারলে।
এইগুলো জানতে হবে। প্রত্যেকটা অর্গানাইজেশনের হেডকোয়ার্টার তুমি যদি আলাদা আলাদাভাবে মনে রাখতে যাও তাহলে কিন্তু প্রবলেমেটিক, তারা প্রবলেম ক্রিয়েট করবে। ঠিক আছে, তাহলে আমরা অবশ্যই এখানে যেটা দেখে নিলাম আইসিএও, তাহলে অ্যান্সারটা কিন্তু মন্ট্রিল। আবার মাদ্রিদে একবার পিএসসি এসএসসির কোশ্চেনে, সিজিএলএ কোশ্চেনে দিয়েছিল ইউএনডব্লিউটিও, ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন। ইউএনডব্লিউটিও, শুধু ডাব্লিউটিওটা তো জেনেভা, কেননা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার লাস্ট ওয়ার্ল্ড অর্গানাইজেশন। আর ইউএনডব্লিউটিও মানে ইউনাইটেড নেশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন, দ্যাট ইজ কল্ড মাদ্রিদ, স্পেনে অবস্থিত। ওটা ট্যুরিজমের উপরে নির্ভর করা হয়, কিন্তু হ্যাঁ মনে করে অ্যান্সার করবে। তাহলে আমাদের পরের কোশ্চেনে আমরা যাব। হু ইজ দ্য অথর অফ দ্য বুক নেমড আনহ্যাপি ইন্ডিয়া? আনহ্যাপি ইন্ডিয়া বইটার লেখক কে? জওহরলাল নেহরু, অ্যান অটোবায়োগ্রাফি বা ডিসকভারি অফ ইন্ডিয়া। আমাদের জয়শঙ্কর প্রসাদ আছে, সঞ্জয় বারু আছে, লালা লাজপত রায় আছে। তাহলে আমাদের যেটা উত্তর হবে সেটা হচ্ছে লালা লাজপত রায়। এইটা হলো আমাদের উত্তর, আনহ্যাপি ইন্ডিয়া। আমি একটু আগেই তোমাদেরকে আলোচনা প্রসঙ্গে এই কথা আমি তোমাদেরকে বললাম যে আনহ্যাপি ইন্ডিয়া বা আর্য সমাজ, আর্য সমাজের ফাউন্ডার দয়ানন্দ সরস্বতী, আর্য সমাজ বইটার লেখক কিন্তু হচ্ছে লালা লাজপত রায়। ঠিক আছে, চলো এই দেখো ইয়ং ইন্ডিয়া বা দ্য আর্য সমাজ বা দ্য পলিটিক্যাল ফিউচার অফ ইন্ডিয়া বা আনহ্যাপি ইন্ডিয়া, এগুলো কিন্তু সবকটা লালা লাজপত রায়ের বই, মনে রাখবে কিন্তু ভালো করে। Playing It My Way is an autobiography of, Playing It My Way, তাহলে এটা কার অটোবায়োগ্রাফি হতে পারে? তোমরা বলছো দেখি যে বলছো এটা শচীন টেন্ডুলকরের অটোবায়োগ্রাফি, একদম কারেক্ট। শচীন টেন্ডুলকরের অটোবায়োগ্রাফি, একদম কারেক্ট, খুব গুড অ্যান্সার হয়েছে। এবং আমরা শচীন টেন্ডুলকরে প্লেইং ইট, ঠিক আছে। আবার দ্য নাইস গাই ইউ ফিনিশড, ফার্স্ট বায়োগ্রাফি রাহুল দ্রাবিড় সম্পর্কে লিখেছিল দেবেন্দ্র প্রভু দেশাই। ফার্স্ট বায়োগ্রাফি রাহুল দ্রাবিড়, রাহুল দ্রাবিড়ের এটা বায়োগ্রাফি, শচীনের এটা কিন্তু অটোবায়োগ্রাফি, কিন্তু মনে রাখবে ভালো করে, এটা দিয়েও কিন্তু প্রশ্ন দিতে পারে। এস এগেনস্ট অডস কার? সানিয়া মির্জার অটোবায়োগ্রাফি। প্লেইং টু উইন, এটা সাইনা নেহওয়ালের অটোবায়োগ্রাফি। দ্য টেস্ট অফ মাই লাইফ যুবরাজ সিংয়ের অটোবায়োগ্রাফি। ভালো করে কিন্তু আমি তিনটে কালার দিয়ে তোমাদের এখানে দেখিয়ে দিয়েছি, মনে রেখে উত্তর দেবে ঠিকঠাক করে। এই দেখো সৌরভ গাঙ্গুলি, এ সেঞ্চুরি ইজ নট এনাফ, উইথ গৌতম ভট্টাচার্যের সঙ্গে সৌরভের লেখা। সেই হিসাবে এটা কিন্তু অটোবায়োগ্রাফি নয়, দ্যাট ইজ কল্ড আ বায়োগ্রাফি। কেন? গৌতম ভট্টাচার্য আছে। এবং মিল্খা সিংয়ের ক্ষেত্রে দ্য রেস অফ মাই লাইফ, আবার কপিল দেবের ক্ষেত্রে স্ট্রেট ফ্রম দ্য হার্ট। ঠিক আছে, এটা কিন্তু অটোবায়োগ্রাফি। আমরা অত এর মধ্যে যাওয়ার দরকার নেই, যখন অটোবায়োগ্রাফি দিয়ে প্রশ্নে দেয় অটোবায়োগ্রাফি দিয়েই উত্তরটা করবে, নট এ প্রবলেম। আবার যখন এমসি মেরিকমের মধ্যে যাও আনব্রেকেবল বা সিক্স মেশিন বা গোল্ডেন গার্ল, গোল্ডেন গার্ল আমরা যাকে বলি পায়োলি এক্সপ্রেস, তাহলে পায়োলি এক্সপ্রেস
এই পায়োলি এক্সপ্রেসটা আমরা এক্ষেত্রে কাকে বলবো না, অবশ্যই পিটি ঊষাকে আমরা বলবো, তাই না? চলো নেক্সট, পরে কোশ্চেনে যাব আমরা। Who has been appointed as the national ambassador of UNICEF in recently? তাহলে একদম চোখ কান বুঝে, এটা আর কোনো আলোচনারই জায়গা নেই, এখান থেকে আমাদের প্রশ্ন আমাদের ধরে নাও এসে গেছে, পড়ে ধরে নাও প্রশ্ন এসে গেছে। তাহলে কি হবে না, করিনা কাপুর খান, এটা হয়ে গেল আমাদের উত্তর 10B। পরে কোশ্চেন, সচিন টেন্ডুলকার, এখানে আমি একটু বলে দিই, নভেম্বর 2013-তে, আয়ুষ্মান খুরানা 2023-এ, করিনা কাপুর খান মে 2024-এ ইউনিসেফের নিউ ন্যাশনাল অ্যাম্বাসেডার ফর এভরি চাইল্ড এই ক্যাম্পেনের জন্য। এই ইনফরমেশনটাও কিন্তু মাথায় রেখো। অ্যান অটোবায়োগ্রাফি টুয়ার্ড ফ্রিডম রিটেন বাই, একদম চোখ কান বুঝে, ছবিতেও দেখতে পাচ্ছ এটা কার লেখা। আমি আর বেশি সময় নেব না, তোমাদের ক্ষেত্রে তোমরা খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে, আর একটু বাড়িতেও রিভিশন দরকার, তাই আমি ঝটপট বলি তোমাদেরকে, এই বইটার লেখক কে না, এই বইটার লেখক JL নেহেরু, ভারতের প্রথম প্রধানমন্ত্রী এবং দ্য লংগেস্ট সার্ভিং PM অফ ইন্ডিয়া। কেন, ঘন্টা বাজলেই একদম CGL-এর পরীক্ষা অলরেডি অটোমেটিক্যালি স্টার্ট হওয়ার সময় এসে গেছে। তাহলে পরে কোশ্চেনে আমরা যাব। মাই কান্ট্রি মাই লাইফ ইজ রিটেন বাই রাঘব ভাল, লালকৃষ্ণ আদবানি, মমতা ব্যানার্জি, মীরা কুমার। কার, আমরা অবশ্যই যেটা দেখব যে মাই কান্ট্রি মাই লাইফ লালকৃষ্ণ আদবানির লেখা। ভেরি ভেরি গুড, খুব সুন্দর আমাদের অ্যান্সার আমরা দেখতে পাবো। মাই কান্ট্রি মাই লাইফ লালকৃষ্ণ আদবানির লেখা, একদম কারেক্ট অ্যান্সার। মাই কান্ট্রি মাই লাইফ এবং মাই মিউজিক মাই লাইফ, তাহলে এটা কিন্তু ভালো করে দেখবে। রাঘব ভালের বই সুপার ইকোনমিক্স, এটা দিয়েও কিন্তু প্রশ্ন এসেছিল, তাই দেখে রাখবে ভালো করে। ইন্ডিয়ান পার্লামেন্টারি ডিপ্লোমেসি স্পিকার্স পার্সপেক্টিভ কার লেখা না, লোকসভার ফার্স্ট ওমেন স্পিকার মীরা কুমারের লেখা। তাহলে এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আমাদের কাছে, একদম ভালো করে রিভিশন দিয়ে রাখবে যাতে কোনোভাবে অসুবিধা না হয়। হুইচ অফ দ্য ফলোয়িং বুকস ইজ নট রিটেন বাই সালমান রুশদি? মিডনাইট চিলড্রেন, অ্যান এরিয়া অফ ডার্কনেস, দ্য স্যাটানিক ভার্সেস, দ্য শেম। তাহলে অ্যান এরিয়া অফ ডার্কনেস ছাড়া সবগুলোই বইটা, তাহলে কি হবে না, অবশ্যই অ্যান এরিয়া অফ ডার্কনেস VS নাইপালের লেখা, তা বাদ বাকিগুলো সবগুলোই সালমান রুশদির লেখা। ভেরি গুড। দেখো সালমান রুশদির বইগুলো, মিডনাইট চিলড্রেন বলো বা শেম বলো, কিন্তু লজ্জা বললে কিন্তু হয়ে যাবে কিন্তু তসলিমা নাসরিন, দ্য স্যাটানিক ভার্সেস বলো, সব সালমান রুশদি, বা নাইফ বলো, দ্য ভিক্টরি সিটি বলো, সবগুলোই কিন্তু সালমান রুশদির লেখা। এগুলো আমাদের একদম ভালোভাবে জানতে হবে। Which of the following is known as the highest battlefield of the world? গঙ্গোত্রী গ্লেশিয়ার, নন্দা দেবী গ্লেশিয়ার, সিয়াচিন গ্লেশিয়ার এবং রতং গ্লেশিয়ার। হ্যাঁ, তাহলে আমাদের চোখ কান বুঝে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে কি না, সিয়াচিন গ্লেশিয়ার। এটাই হলো আমাদের কি না, ওয়ার্ল্ডের, শুধু আমাদের নয়, ওয়ার্ল্ডের মধ্যে হাইয়েস্ট ব্যাটেলফিল্ড। তাহলে কাদের মধ্যে এই ব্যাটেলফিল্ড না, অবশ্যই ইন্ডিয়া এবং
পাকিস্তানের মধ্যে এই ব্যাটেল ফিল্ড। ঠিক আছে, তোমরা জানো যে আমাদের সুরভি জাকমোলা ফার্স্ট ওমেন অফিসার পোস্টেড অ্যাট দ্য কুমারগ্রাম পোস্ট ইন দ্য সিয়াচিন ব্যাটেল ফিল্ড। তাহলে এটা তো তোমরা অ্যান্সার করতেই পারবে। দেখো ক্যাপ্টেন সুরভি জাকমোলার দন্তক প্রজেক্টের জন্য আমি একটু ভুল বলে ফেললাম, শিবা চৌহান বলো, শিবা চৌহান, এটা একদম ঠিক, একটু হলো প্রিন্ট মিস্টেক হলো, শিবা চৌহান বলবে, শিবা চৌহান, হ্যাঁ একটু কারেকশন করে দেবে, আমি এক্সট্রিমলি সরি। শিবা চৌহান, শিবা চৌহান তিনি কী হয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার্সে স্টাফ, তিনি সিয়াচিন গ্লেশিয়ারে 15,632 ফুট উঁচুতে তার পোস্টিং পেয়েছে, কুমার পোস্ট বলা হয় জায়গাটা। শিবা চৌহান, সিয়াচিনের নামের সঙ্গে এই তার নামটা একটু মেলে। আর যেটা আমি সুরভি জাকমোলা বলেছিলাম, তিনি ভারতের বাইরে বর্ডার রোড অর্গানাইজেশনের প্রথম পোস্টিং পেয়েছিল ভুটানের দন্তক প্রজেক্টের আন্ডারে। ঠিক আছে, এটা শিবা চৌহান, উত্তর করো। ঠিক আছে, হু ইজ কল্ড দ্য আয়রন ম্যান অফ ইন্ডিয়া? তাহলে অবশ্যই কী হবে, সর্দার বল্লভভাই প্যাটেল, এটাই উত্তর হওয়াটা স্বাভাবিক। আয়রন লেডি অফ ইন্ডিয়া বললে ইন্দিরা গান্ধী, আয়রন লেডি অফ দ্য মণিপুর বললে ইরাম শর্মিলা চানু, আয়রন লেডি অফ ইন্ডিয়া যদি ইন্দিরা গান্ধী অপশনে না থাকে তখন তোমরা MC মেরি কমকে করো। আয়রন লেডি অফ ইউকে বললে ইউকের ফার্স্ট ওম্যান PM মার্গারেট থ্যাচার বলা হয়। তাহলে এই জায়গাগুলো তো তোমরা অ্যান্সার করতে পারবে। দ্য স্ট্যাচু অফ ইউনিটি কেভাদিয়া নর্মদা ডিস্ট্রিক্ট গুজরাটে রয়েছে 182 মিটার অ্যাবাভ সি লেভেল, এবং দ্য স্ট্যাচু অফ ইউনিটি তোমরা তো পারবেই। ফার্স্ট ডেপুটি PM অফ ইন্ডিয়া, এবং তাছাড়াও ফার্স্ট মিনিস্টার অফ হোম অ্যাফেয়ার্স, এবং কবে থেকে কবে তিনি কার্যভার ছিলেন সেটাও কিন্তু মনে রাখবে। একটা বিশেষ আশ্চর্যজনক ঘটনা যে এই যে সর্দার বল্লভভাই প্যাটেল ভাইয়ের শেষে দেখো H আছে, A আছে, I আছে, H ফর হোম, A ফর অ্যাফেয়ার্স, I মানে 1 নম্বর। তাহলে ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল ছিলেন। এটা একদম কমনলি তোমরা অ্যান্সার করতে পারো। পরে কোশ্চেনে আমি যাব। ইজ নোন অ্যাজ দ্য লাইট অফ এশিয়া, একদম চোখ কান বুঝে অ্যান্সার হবে কি দ্য লাইট অফ এশিয়া, অ্যান্সার হবে কি না বুদ্ধ? অ্যান্সার, কারেক্ট অ্যান্সার একদম দ্য লাইট অফ এশিয়া হচ্ছে বুদ্ধ। ভেরি ভেরি গুড, খুব সুন্দর অ্যান্সার তোমরা দিয়েছো। দ্য লাইট অফ এশিয়া দিয়েও কিন্তু একটা বই আছে, ঠিক আছে? এই ভদ্রলোকের নাম কি বলতে পারবে? এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে হোমওয়ার্ক রইল। এই ভদ্রলোক একজন কংগ্রেসের বিখ্যাত নেতা, ঠিক আছে? তার বিখ্যাত বই কি? দ্য লাইট অফ এশিয়া, দ্য লাইট অফ এশিয়া। জয়রাম রমেশ, তার বিখ্যাত বই দ্য লাইট অফ এশিয়া। আমি তোমাদেরকে আর ডাউটে রাখলাম না। জয়রাম রমেশ, তার বিখ্যাত বই দ্য লাইট অফ এশিয়া। লোসার ফেস্টিভ্যাল সেলিব্রেটেড বাই দ্য পিপল অফ, তাহলে লোসার আমরা কোথায় করব? না, অবশ্যই জম্মু এবং কাশ্মীরে করব। এবং লোসার ফেস্টিভ্যালটা কারা করবে? মোনপা ট্রাইব করবে। মোনপা, একদম যেটা কারেক্ট অ্যান্সার হবে সেটা মোনপা। এবং অরুণাচল প্রদেশে হয়, হিমাচলে হয়, লাদাখে হয়, সিকিমে হয়। এই জায়গাগুলোতে আমরা বুদ্ধিস্টদের নিউ ইয়ার ফেস্টিভ্যাল দেখতে পারবো। সেক্ষেত্রে তিবেতিয়ান কালচার অনুযায়ী দ্যাট ইজ কল্ড আ লোসার। চলো পরের কোশ্চেনে যাব, 19 নম্বর কোশ্চেন। লোসার ফেস্টিভ্যাল আমি যেটা তোমাদেরকে বললাম ফার্স্ট ডে অফ দ্য তিবেতিয়ান ক্যালেন্ডার অনুযায়ী হয়
তিবেতিয়ান বুদ্ধিজম। হ্যাঁ, এটা একটু মনে রাখবে। নিউ ইয়ার তিবেতান লোসার ফেস্টিভ্যাল জানুয়ারি আর ফেব্রুয়ারি হয়, লাদাখেও হয়, এটা একটু খেয়ালের মধ্যে রেখো। দ্য পেন্টিং দময়ন্তী পেন্টেড বাই, কী হবে না, দ্য পেন্টিং দময়ন্তী পেন্টেড বাই হচ্ছে রাজা রবি বর্মা। রাজা রবি বর্মা, রাজা রবি বর্মাকে বলা হয় দ্য ফাদার অফ মডার্ন আর্ট ইন ইন্ডিয়া, রাজা রবি বর্মা। তাই আমরা কি বলবো, রাজা রবি বর্মার উপরে এটাকে যদি আমরা দেখে নিই যে রাজা রবি বর্মার এই দময়ন্তী ছবিটা আমরা দেখতে পাই। রাজা রবি বর্মার জীবন অবলম্বনে একটা সিনেমা হয়েছিল যেটাকে আমরা বলি রং রসিয়া, রং রসিয়া। হ্যাঁ, এটাও কিন্তু একদম ক্লিয়ারলি মনে রাখবে। রাজা রবি বর্মার পেন্টিং হংস দময়ন্তী, যশোদা কৃষ্ণ, শুধু দময়ন্তী, এগুলো কিন্তু রাজা রবি বর্মার বই। গ্যালাক্সি অফ দ্য মিউজিশিয়ান, অহল্যা বলো, লেডি ইন দ্য মুনলাইট বলো, বিখ্যাত তার ছবিগুলো। এই ছবিগুলো দিয়ে কিন্তু বারবার প্রশ্ন এসছে। অবনীন্দ্রনাথের ছবিগুলো অশোকাস কুইন, দ্য পাসিং শাহজাহান, ঠিক আছে, মেডিকেন্ট বুদ্ধ, এগুলো অবনীন্দ্রনাথের আঁকা ছবিগুলো। কালবেলিয়া ইজ এ ফোক ডান্স অফ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং স্টেট, হিমাচল প্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু, আসাম। আমরা কালবেলিয়া ফোক ডান্সটা কোথায় দেখি না, কালবেলিয়া ফোক ডান্সটা আমরা কিন্তু দেখি রাজস্থানে। একদম কারেক্ট অ্যান্সার, খুব ভালো অ্যান্সার দিয়েছ। এবং কালবেলিয়ার অ্যান্সার হচ্ছে রাজস্থান, রাজস্থান। কালবেলিয়া খুব সুন্দর এবং কারেক্ট অ্যান্সার দিয়েছ। কালবেলিয়া দ্য ডান্স, ঠিক আছে, রাজস্থান, পারফর্ম বাই দ্য ট্রাইব অফ দ্য সেম নেম। তার মানে তোমাকে যদি বলে যে কালবেলিয়া ফোক ডান্সটা কোন টাইপ করে, তাহলেও চোখ কান বুঝে কি বলবে, কালবেলিয়া ট্রাইবরাই করে থাকে এই ফোক ডান্স। ভেরি গুড, খুব সুন্দর। Which wildlife sanctuary is tri-state protected area in the northern India? Dandeli Sanctuary, Vadura Sanctuary, Chinas Sanctuary, National Chambol Sanctuary. Answer কি হবে, ন্যাশনাল চম্বল স্যাংচুয়ারি, ন্যাশনাল চম্বল স্যাংচুয়ারি, ট্রাই স্টেট প্রোটেক্টেড এরিয়া। এখানটাকে আমরা মধ্যপ্রদেশ, রাজস্থান, উত্তরপ্রদেশ এই জায়গাটার মধ্যে আমরা দেখতে পাই। তাহলে এই ন্যাশনাল চম্বল স্যাংচুয়ারি, এটা হলো আমাদের উত্তর। তাহলে ন্যাশনাল চম্বল স্যাংচুয়ারি, আচ্ছা, ট্রাই স্টেট প্রোটেক্টেড এরিয়া, এবং অবশ্যই রেড কাউন্ট টার্টেলে গ্যাঞ্জেস রিভার ডলফিনের জন্য বিখ্যাত। রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরপ্রদেশ এই তিনটে স্টেটের বর্ডারে এই ইনফরমেশনটা একটুখানি দেখে রাখবে। কোন অ্যানিমেলের জন্য বিখ্যাত, রেড কাউন্ট গ্রুপ টার্টেল অ্যান্ড এন্ডেঞ্জার্ড গ্যাঞ্জেটিক রিভার ডলফিনের জন্য বিখ্যাত। এখানে ঘড়িয়ালও আছে, এটার জন্য এটা বিখ্যাত। এটা থেকেও কিন্তু সিজিএলে প্রশ্ন এসেছিল এবং আসবে। তাহলে আজকে আমরা মোটামুটি অনেকগুলো কোশ্চেন এবং তার ডিসকাশন করলাম, এবং আশা করি সবার একদম প্রস্তুতি শিখরে, পরীক্ষা ভালো হবেই, ঠিক আছে। খালি জাস্ট তোমরা পরীক্ষায় বসাটা কোনোর জন্য অপেক্ষা, নিশ্চিত তোমাদের সাকসেস রয়েছে। খুব ভালো পরীক্ষা হচ্ছে, এবং মানে তো আমরা যেগুলো সিএইচএসএলের ক্ষেত্রে দেখেছিলাম কোশ্চেন, আমরা এখান থেকে প্রচুর কমন পেয়েছিলাম। এটা তোমাদেরই ফিডব্যাকের মাধ্যমে জানা গেছে, আমি বাড়িয়েও বলছি না কিছু, ঠিক আছে। সিজিএলের ক্ষেত্রেও তাই হবে, এমটিএসের ক্ষেত্রেও তাই হবে, কেননা মোটামুটি এদের প্যাটার্নটা প্রায়, জিকের ক্ষেত্রে বলবো একই প্যাটার্ন প্রায় ফলো আপ হয়। হ্যাঁ, তাহলে ভালো করে পড়ো এবং মন দিয়ে পড়ো,
সুস্থ থেকো, ক্লাস করে যাও এবং ভালো থেকো। রাখলাম।